কে যায় ওকে বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়েই ব্যস্ত আছি। কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসলো। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না শুধু, ভীষণ বুদ্ধিমতীও বটে। চাল চলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করলো, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করেন, এখনো করেন, বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শুনেনি। আলমারিতে ভিতরে কাঁথা সুতো সুই রেখে বলল, যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝেছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করলো, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা, আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইকে নিয়ে কলপাড়ে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপে সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। আসুন কলপাড়ে। কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতটাই ঘন যে 5-6 ফুট দূরের কিছু দেখা যায় না। পদ্মজা কল চাপছে। আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? হুম হুম ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে, আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে, ঘুমাতে পারে না। পদ্মজা শব্দ করে হাসলো, বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। ক্ষীণকাল পিনপতন নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি। তবুও। না, বলিনি, আর বলবো না। আমির পায়ে গটগট করে শব্দ করে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমায় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারো মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না। তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে। যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণায় রহস্য সে নিজে নক্ষত্রপূর্ণে আনবেই। এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলে, এই মেয়ে কি বিশ্বজয় করে ফেলবে পড়ে? এত আপাও পড়েনি। বাত্তিটা নিভিয়ে এসে ঘুমা, অনেক পড়ছোস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাত্তিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব আমাকে কিছু শিখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে, এবার হারিকেনের আগুন নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নেভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নেভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে, লেপের ভেতর ঢুকে। তার ঠান্ডা পা জোড়া পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে উঠে, ও মা গো, কি ঠান্ডা, দূরে যা। প্রেমা রাগী চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে? এমনি তাকাস কেন? খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে উড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা না দিয়ে প্রেমার ঘুম নষ্ট হবে। সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরলো, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁট ফুলে উঠে মুচকি হাসি। প্রায় এরকম হয়। সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বেলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়।
তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। দুইজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণা কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলুর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি, তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢুকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়, পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুল দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করলো, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইরা গেছিলা। ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যামো আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখলো পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বুলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইলো, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাটছে কে জানে। তার উপর শীতের দিন, এই ঘা সহজে ভালো হইব না। এইখানে তো বাতাস হইতাছে। ঘরে যাও, ঘা বাড়ায়ও না। না, এখানেই থাকবো। মৃদুল আর জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। এরপর দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে, কিন্তু পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি সব ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা পা করে করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পরদিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার আগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে। খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়। কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরফরিয়ে বিছানা থেকে নামে। এবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কুঞ্চন করে টিনের দেয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে উঠে। পূর্ণার বুক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে ভাইয়া আপা আছে, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়ো করে সোয়েটার পরে শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেনের নতুন আলো জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের। তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়নায় কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরেই মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণা হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল জলবাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেন মৃদু আলোয় নদী অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা। পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়। চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না। এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউই জানে না তারা কেন দেখা করতে এসেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পর পুরুষের ডাকে সাড়া দিল। শুধু এতটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে। খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। সে তো দেখা করাও অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্য রকম। ব্যথা কমেছে? হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকম হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়।
পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ দুটাই। আপনাকে ভয় পেলে আসতাম না। আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝু পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতেছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সেই হাসি কি যে ভালো দেখাচ্ছিল, তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, পীড়িতের মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুচকে পূর্ণা প্রশ্ন করল, কার পীড়িতের দহনে জ্বলছেন? তোমারে কইতে হইব? না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলুদ আলোয় পূর্ণার তেল তেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয়। বিকেলের মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধ মঞ্জুরা এবং হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষয়। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা ছিচকাদুনে, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপ সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা করেছে। কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইলেন না। মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতা মাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টিকেনি। খুব কম আয়ুকাল নিয়ে জন্মেছিল পারিজা। পদ্মজাকে আধারে গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শুকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি। সে মুখে এক হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেঁদো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজ গতিতে চলে, কারো জন্য থেমে থাকে না। কেটে যায় আরো 3টা দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে, এতেই কানাঘুষা শুরু হয়ে গেছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সব সময় চিন্তিত থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হুঁ। কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো, কি ভাববো? জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়লো। বলো, তেমন কিছু না। যেমন কিছুই হোক বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ? জানি না কিছু। আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না, আমি কারো কোনো ক্ষতি করিনি। পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে? আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মবতীকে ছুতে না পারে। পদ্মজার 2 চোখ জলে ভরে উঠে। বলে, প্রথম তো বিশ্বাস করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আর অসুস্থ হয়ে পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছো, তাই ঘুম থেকে উঠে আবল তাবল বলেছো। তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে, অবিশ্বাস করি কি করে? এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয় বাবুর আম বাগান, শা শা করে শীতল হাওয়া বইছে। পাখির ডাকও শোনা যাচ্ছে।
পূর্ণা মৃদুলের চেয়ে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে। তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকে ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়ি যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো। রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করলো, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ? এইখানে তো বেড়াইতে আইছিলাম। ও। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকলো। এরপর বলল, অন্যদিকে চায়া রইছো কেন? এদিকে চাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে। তার দুই চোখে জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব শুই না কষ্ট হইতাছে? পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল। অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান, 2 দিন পরই আইতাছি। পূর্ণার চোখ মুখে হাসির ছোটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি সত্যি? এবার হাত ধরি। মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়। 2 হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালালো। মৃদুল পিছনে ডাক, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়। তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো। কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুল আর ওড়না দুটোই হাওয়ায় ছন্দে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আধমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন। এই কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটার নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে, নির্জন, সবসময় এমন থাকে। এ আর নতুন কি? অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে। আকুতি করে মিনতি করে বলল, বাপ, আমার মেয়ের আমার কাছে আইন না দাও, নইলে ওর কাছে আমারে লইয়া যাও, তোমার 2টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনা এসে বিস্তারিত বলেন। রাতের বেলা মদনের চিল্লানি শুনি। দৌড়ায় সবাই আয়া দেখি মদন পইরা আছে। মাথা দিয়া যে কি রক্ত বাইর হইতাছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। সেরিডারে দেখা মনে হইতাছিল সেরিডার উপরে জিন আসর করছে, আর একটু হইলে এতিম সারাডারে মাইরা লাইতো। বাবুর বাপ আর রিদওয়ান মিল্লা তাড়াতাড়ি হাসপাতালে লইয়া গেছে। আর এই হান্দে তোমার চাচা শ্বশুরে রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে, নাক মুখ দিয়া রক্ত ছুটতাছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে, পারি নাই। আলোটা যে কি কান্দন কাঁদছে, এখন ঘুমাইতাছে। আমির চাবি নিয়ে আসে। আমিনা সাথে যেতে চাইলো। আমির বলল, আমি আর পদ্ম যাচ্ছি, রানী নিচে নিয়ে আসি। পদ্ম আসো। পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায়। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার সময় শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখ মুখ দিয়ে রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে। এসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। সে শুধু মানুষের কথা ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদার সে নয়। সে মানে সে ভালো না। বাপের জোরাজোরিতে নাতনিও দিল। তারপর থেকেই মদন পেয়ে বসে। কারণে অকারণে তাকে ছুটে যায়। মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তা কেউ জানবে না। গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল, তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখন মোটেও অনুতপ্ত নয়। পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাচুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসলো। বলল, খুব মেরেছে? রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি জানি না কি করবা? মলম লাগায় দেওয়ান ছাড়া আর কি করণের আছে? আমির কিছু বলতে উদ্যত হয়, পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানীকে বলল, মলম লাগানোর জন্য মানুষই বা কয়জনের ভাগ্যে জুটে আপা। রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে। রানী বলল, আমি ভালা নাই পদ্মজা। আমি একটু আরাম চাই, সুখ চাই, আর কষ্টের বোঝা টানতে পারছি না।
রানীর কথার ধরন এলোমেলো। সে অন্য এক জগতে আছে, বন্দি পাখির মতো ছটফট করছে, মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার খুব মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয়। এত যন্ত্রণা কেন এই প্রেমে, যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় রানীর ভেতরটা যে এক্কেবারে শূন্য। সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর। আচ্ছা, যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে, রানী নিশ্চুপ, কারোর কোনো কথার উত্তর দেয়নি। সবাই যত্নআত্তি করে। আমিনা খাইয়ে দেন। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে, কদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। সেলাই লেগেছে, গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল, এরপর সেখান থেকে শহরে। এই খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ বলছে, অভিশাপ দিচ্ছে। অনেক বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে। বাড়ির কেউ নিষেধ করেনি, রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কথা বলেনি। দিন শেষে রাত আসে, সুন্দর পৃথিবীকে ঝাপটে ধরে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়, তাতে লেখা, আমার আলোরে দেখা রাখো তোমরা। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দোতলা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফেরেনি। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে, মায়ের আদরের জন্য ছটফট করেছে। আলোর অস্থিরতা দেখে পদ্মজার দুই ঠোঁট কেঁপেছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা এরকম হয় না। সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটা চুপ করে আছে। সারা দিন কুয়াশায় ধোয়া ধোয়া, দিন ডুবি ডুবি, স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন? পদ্মজা ঘুরে দাঁড়ালো। ঘুরে যেতে তখনই সামনে পড়লো ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে, বলল, আম্মা আপনি? আলো ঘুমাইছে? না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বললেন, রানীকে কি পাউন যাইব? জানি না আম্মা। পদ্মজার নির্বিকার স্বর। আলমগীর রুম পারে লইয়া কই গেছে গা, জানো তুমি? ওরা ভালো আছে তো? আপনাকে সেদিনই বলেছি আম্মা। জানি না আমি। ফরিনা আর প্রশ্ন করলেন না। তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে ফরিনা আগের মতো ছটফট নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন, কিন্তু এমন কেন? এমন কি কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন? আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে। জীবনের আশায় আলো ডুবে গেছে। কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে, কিন্তু সত্যিই কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? ফরিনা তাকান। পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে। ফরিনা ঝরঝরে করে কেঁদে ফেললেন। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটি দেয়াল ভেঙে ঝর্ণাধারা বাঁধ ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হয়। ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন। পদ্মজার উৎকণ্ঠা কণ্ঠ, আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন? কেন, কি হয়েছে বলুন আমাকে। কি বলতে চান আমাকে? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদুরে কণ্ঠে বলল, মা কাঁদে না, কাঁদে না, কিছু হয়নি তো, মামি আছি তো। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামছেই না। বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, বলুন আম্মা, কি বলতে চান আমাকে? কিচ্ছু না বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শোনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়, দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছেন নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই মাথায় আসে, কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে, বারান্দায় পায়চারি করে। আদুরি কণ্ঠে বলল, মা কাঁদে না, কাঁদে না মা, কিছু হয়নি তো, মামি আছি। আলো জান ছেড়ে কাঁদছে।
কান্না থামছেই না। বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, বলুন আম্মা, কি বলতে চান আমাকে? কিচ্ছু না বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকেন, তিনি শুনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়, দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছেন নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিল ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আলোর পিঠে হাত বুলাতে বুলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলের অভিনয় করত, তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করতো না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে, তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেই দিন সে জানতে পারে রুম্পা পাগল না, সেদিন রাতেই বাবলু নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এত সব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগীরই বা কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগে সেই লাশ উধাও হয়ে গেল, কেউ খুনির খোঁজ করলো না। তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত। কি চলছে আড়ালে? তারপর আলমগীর তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল উত্তরে জঙ্গলে ধর রক্ত। এই কথার মানেই বা কি? পদ্মজা দ্রুত চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালে রগ দপদপ করছে। রানী নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল রিদওয়ান নেই, এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশ অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। বিকেল সন্ধ্যাকে স্নান আলোয় জড়িয়ে ধরল। সন্ধ্যার আজান পড়ছে। পদ্মজা নিজ তলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা তখনও ফিরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুল এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষায় প্রহর গুনছেন। মানুষটার অনেক দোষ ত্রুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে, তাই পদ্মজাই রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকেও অন্তত রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত ছিল, কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে নেয় টর্চ আর ছুরি। তারপর অন্দরমহলের দিকে দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হাড় হিম করা ঠান্ডা, পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছেই। আজ কিছুতেই সে পিছনে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে। জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে। আরও কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসে। পদ্মজার একটু একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে, আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে। ভয় ভীতি নিয়েই সে এগোতে থাকে। চারদিকে ঘাস, সরু একটা পথ, ঘাস নেই। মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে। পদ্মজা সেই পথ ধরেই এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়তুল কুরসি পড়ে বুতু ফু দেয়। একটা সময় পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খুঁজে যেদিকেই তাকায় সেদিকেই বুনো লতা পাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার উপর ডানা ঝাপটানো শব্দ শোনা যাচ্ছে। পদ্মজার বুক ধক করে উঠল। সে টর্চ ধরল মাথার উপর, দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র তারাবিহীন স্নান আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি না কি ভাবছে। পদ্মজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তেই উত্তরে তাকালো। বেশি দূরে চোখ গেল না। ঝোপঝাড় ঢাকা চারপাশ। পদ্মজা মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করে বলল, ধুরো, কোন দিকে যাবো এবার?
ছটফট করতে থাকে পদ্মজা। তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে, ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তরের দিকে আরো কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো। সাথে সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ। পথ লুকাতে কি প্রায়ই এমন করা হয়? তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তরের দিকে পথ ধরে এগোতে থাকে। হাঁটতে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে ঘন ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারদিকে। ভুতুড়ে পরিবেশ। থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় 2 হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কাটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কুগাইছে, কেমন ভয়ও করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না। পদ্মজার রগে রগে শিরশির অনুভব হয়। ভয়টা বেড়ে গেছে। ভেঙে পড়েছে সে। রাত যেন শক্তি, সাহসিকতা শুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে। চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায়। কান খাড়া করে চারপাশ যত জীব প্রাণী আছে সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে। নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা এক স্বরে ডাকছে। শাঁ বাতাস বইছে। এসব কিছুকে ছাড়িয়ে একটা মানুষ গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঠেকে। খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায়। অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে। চোখের পলকে 2 পা পিছিয়ে লোকটিকে না দেখে ছুরি দিয়ে আঘাত করে। লোকটি আহ করে ওঠে। পদ্মজা চোখ খুলে ভালো করে দেখে। মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট, তবে কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাতে লোকটির হাতে লেগেছে। পদ্মজা রাগী কিন্তু কাপা সুরে প্রশ্ন করে, কে আপনি? লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপর আরো কটি পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যায়। একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে। সুন্দরী মেয়েটি ছটফট করছে। লোকটির মুখে অন্ধকারে ঢাকা। ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাচ করে টান মারে। লোকটি আর্তনাদ করে সরে যায়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয়। লোকটি ফুলে ফেপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয়